এদিকে শেখ হাসিনা দেশে ফিরলে লন্ডন পালাবেন তারেক রহমান। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। হঠাৎ প্রধানমন্ত্রী ও দীনেশ ত্রিবেদীর জরুরি বৈঠক। শেখ হাসিনা যেদিন আসবে তার আগের দিন অথবা সেদিন এই তারেক রহমান বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যাবে এবং এই জামায়াত ইসলামী যে আমির রয়েছেন শফিকুর রহমান সাহেব উনি চলে যাবেন হলো অস্ট্রেলিয়াতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আগামী 10ই আগস্ট দেখা করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। 2027 অক্টোবরের মধ্যে নতুন করে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এটাই চায় এখন আমেরিকা সহ সমগ্র পশ্চিম দুনিয়া। দর্শক, বাংলাদেশের বুদ্ধিজীবীরা একটা কথা বলে যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প কারো বন্ধু হয় না, কারণ যখন যার কাছে সুবিধা পাবে তার কাছেই যাবে। শেখ হাসিনা বাংলাদেশে থাকতে আমেরিকা তেমন একটা সুবিধা পাচ্ছিল না, যার কারণে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যে কোনো মেটিকুলাস ডিজাইনে তাকে ক্ষমতাচ্যুত করেছে। আপনারা মানেন আর না মানেন, শুধু কোটা আন্দোলন না, এর ভিতরে আরও ভয়ানক প্ল্যান ছিল যেটা এখন স্পষ্ট মানুষের কাছে। দর্শক, এবার তারেক রহমানের কাছে আমেরিকা কোনো সুযোগ পাচ্ছে না। শেখ হাসিনার কাছে থাকতে তো একটু না একটু পেয়েছিল, তবে তারেক রহমানের কাছে 1 ইঞ্চি পরিমাণ কোনো সুযোগ পাচ্ছে না। এর কারণে আরেকটা ডিজাইন আমরা দেখতে চলেছি। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে ভারত এবং আমেরিকা। দর্শক, ঠিক এজন্যই শেখ হাসিনা এতটা কনফিডেন্স নিয়ে বলতেছে আমি বাংলাদেশে যাব, তারেক রহমান কিছুই করতে পারবে না। এমনকি যারা কোটা আন্দোলনের জুলাই যোদ্ধা আছে তারাও কিছু করতে পারবে না, কারণ আমার পিছনে আমেরিকা এবং ভারত আছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, শেখ হাসিনা তো বাংলাদেশে আসতেছে, এটা শিওর। আপনি যাই বলেন তাই বলেন, আমেরিকার সাহায্যে ভারতের সাহায্যে অবশ্যই এবার বাংলাদেশে আসতেছে। বাংলাদেশে আসার পর কি ঘটতে চলেছে সেটা জানলে আপনারা অবশ্যই একটু অবাক হবেন। দর্শক, ভয়ানক খেলা খেলে দিয়েছে এবার ভারত। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখবো। আশা করি একটু সময় নিয়ে দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হেসে খেলে উড়িয়ে দেওয়ার মতো ভিডিও আজকে নয়। তো দর্শক, চলুন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে আসে। আশা করি এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। তার মানে শেখ হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পাড়া দেয় তাহলে প্রথম 6 মাসে কি কি ঘটবে? প্রথম 6 মাসে কি কি ঘটবে? প্রথম যে ঘটনা ঘটবে যেদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়া দেবে সেদিন ঢাকা শহরে, প্রথম কারণ এটা লিখে রাখে, ঢাকা শহরে কমসে কম 10 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আসবে। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে বুঝছেন, তার আশেপাশে পুরো এলাকা ডেডলক হয়ে যাবে, পুরো ঢাকা শহর ডেডলক হয়ে যাবে। নাম্বার 2, শেখ হাসিনা যেদিন আসবে তার আগের দিন অথবা সেদিন এই তারেক রহমান বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যাবে এবং এই জামায়াত ইসলামী যে আমির রয়েছেন শফিকুর রহমান সাহেব উনি চলে যাবেন হলো অস্ট্রেলিয়াতে। নাম্বার 3, এবার আসেন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরার হয়ে যাবেন, উনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে, উনি যদি পাসপোর্ট থাকে, আমি জানি না আপনার পাসপোর্ট আছে কিনা, উনি রাজনৈতিক আশ্রয় হোক বা রেসিডেন্স স্ট্যাটাসে যাই হোক কেন উনি ফ্রান্সে পালিয়ে যাবেন এবং ওনার মৃত্যু এই ফ্রান্সের মাটিতে ঘটবে। ওনার ডেড বডি বাংলাদেশে আনার জন্য অনেক আন্দোলন হবে, কিন্তু শেখ হাসিনা সরকার তার ডেড বডি বাংলাদেশে আনার পারমিশন দেবে না। আর যেহেতু তার ডেড বডি আনারই পারমিশন বাংলাদেশে সে পাবে না, তো যে কারণে বাংলাদেশের মাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাফন কাফন হবে না। নাম্বার 4, এই যে গ্রামীণ ব্যাংকের যতগুলি হেড অফিস আবি যাবি যা কিছু আছে বুঝছেন, গ্রামীণ ব্যাংকের হেড অফিস শাখা প্রশাখা যা কিছু আছে এগুলো সব চলে যাবে হলো ছাত্রলীগের দখলে। গ্রামীণ ব্যাংকের হেড অফিস হবে হলো ছাত্রলীগের হেড অফিস, আর গ্রামীণ ব্যাংকের যত শাখা প্রশাখা আছে একটা ইটও থাকবে না, যেগুলো হবে হলো ছাত্রলীগের সব শাখা প্রশাখা। নাম্বার 5, ছাত্রলীগ বর্তমানে আগে যে অবস্থা আপনারা দেখছেন, ছাত্রলীগ এই 3 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে। ছাত্রলীগ কি হবে? এর চেয়ে আরো 3 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে, যেটা এর আগে আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে ছাত্রদল এবং শিবির এই দুইটা উধাও হয়ে যাবে রাতারাতি এবং মুহূর্তের মধ্যে। এবার আসেন নাম্বার 6, এই যে জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে যে থানাগুলো পুরানো হয়েছে, যত পুলিশ মারা গেছে, 400-র উপর পুলিশ মারা গেছে, এই কেসগুলো রিওপেন করা হবে এবং এই কেসের উপর বেস করে কমসে কম 10,000 লোকে ফাঁসিতে ঝুলানো হবে। তারপরে নাম্বার 7 নম্বর ঘটনা যেটা ঘটাবে সেটা হলো এই যে বিএনপির আছে, জামায়াত আছে, প্লাস এই এনসিপি নামক যে দলটা আছে বুঝছেন, প্রত্যেকে যত নেতা কর্মী যারা আছে বুঝছেন, প্রত্যেকের উপর কমসে কম 10,000 গায়েবে মামলা দায়ের করা হবে, 10,000 গায়েবে মামলা দায়ের করা হবে। আর নাম্বার 8 নম্বর পয়েন্টে যেটা ঘটবে সেটা হলো রাষ্ট্রদ্রোহ মামলায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে এই এনসিপি বলেন, জামায়াত বলেন, বিএনপি বলেন, কমসে কম 1000 লোকের ফাঁসি কার্যকর করা হবে প্রথম 6 মাসে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহ অন্যায় করার অপরাধে। 9 নম্বর যে ঘটনা ঘটবে, বাংলাদেশের বর্তমানে যে পুলিশের যে অবস্থা আপনারা দেখতেছেন, সেই বাংলাদেশের পুলিশ ভয়ঙ্কর রকম ডেসপারেট হয়ে যাবে বুঝছেন, এবং জিরো টলারেন্সে চলে যাবে। আর বাংলাদেশের যে র্যাব আছে এটাকে ভেঙে দেওয়া হবে, এই র্যাব ভাঙ্গা দিয়া ডেল্টা ফোর্সের মতো বা এর চেয়ে কোনো ভয়ঙ্কর ফোর্স
বাংলাদেশে তৈরি করা হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। এবং আপনারা দেখবেন মুহূর্তের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে ঢাকা শহর সহ যে কোনো জায়গাতে যত আন্দোলন ফান্দোলন যা কিছু আপনারা দেখছেন সবকিছু উধাও হয়ে যাবে, বুঝছেন? বাংলাদেশে কোনো আন্দোলন থাকবে না। বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার আছে, বুঝছেন, যারা কিনা বিদেশের মাটিতে বসে ভিডিও টিডিও করে এবং বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, প্রত্যেকের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, প্রত্যেকের অ্যাকাউন্ট ব্লক করা হয়ে যাবে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ অন্তত বাংলাদেশের মাটিতে তাদের ভিডিও আর কোনোদিন দেখতে পারবে না। যে ভুলগুলো শেখ হাসিনা করছিল এখন এগুলো এক এক করে তারা কারেকশন করবে। শেখ হাসিনা যে আওয়ামী লীগ দলটা আছে এখন হয়ে যাবে পুরো এক না একতন্ত্র, 100% এক না একতন্ত্র, ফেসিস্ট আর ডিক্টেটর কাকে বলেন আপনারা? এর আগে তো আওয়ামী লীগকে আপনারা ফেসিস্ট বলছিলেন না, তখন তো 50-50 ছিল ফেসিস্ট। এখন আওয়ামী লীগ হবে কি 100% ফেসিস্ট এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে, মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দ করার জন্য ঢাকার রাজপথে কোন একটা রাজনৈতিক দল বা কর্মী কোনো লোক আপনার পাবেন না, কারণ যেহেতু পুলিশ জিরো টলারেন্সে চলে যাবে এবং দেখা মাত্র কি করবে, দেখা মাত্র পিটনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তো শেষে যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হলো এনসিপি কে নিয়ে। শেষে যে পয়েন্টটা বলবো সেটা হলো এনসিপি কে নিয়ে। এনসিপি যে দলটা আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে প্রথম 6 মাসে, এটা বিলুপ্ত হয়ে যাবে। আর এনসিপি বিলুপ্ত হওয়ার পর এই যে ইসে যে আছে, হাসনাত আব্দুল আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, এরা সব আর কয়েকজন, এদেরকে শেখ হাসিনা মওকুফ করে দেবে, মাফ করে দেবে। সিরিয়াস ভাই, এনসিপি বিলুপ্ত হবে কিন্তু এদের কয়েকজনকে মাফ করে দেবে। এখন কি কারণে শেখ হাসিনা এদেরকে মাফ করে দিবে এবং এর পিছনের কাহিনী কি, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে, এর উপর যদি ভিডিও দেখতে চান আমি এটা পার্ট 2 করে আমি আপনাদেরকে দেখাবো। কোনোভাবে যদি আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আবার পুনর্বাসিত হয় বা ফিরে আসে বা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়াতে, এক্স্যাক্টলি আমি যা যা বললাম এগুলি ঘটবো, জবান দিয়ে বললাম, লিখে রাখেন। দর্শক, বলছিলাম সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপির কথা। তিনি আজকে যে মন্তব্য করেছেন সেটাতে যে কারো চক্ষু চড়ক গাছ হতে পারে। তিনি বলছেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। এমপি নাসির, বিএনপির মিত্র কি আওয়ামী লীগ? মানে আমার কেন যেন বুঝে আসছে না যে তিনি কেন কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটা করলেন। চলুন একটু ভেতরে ঢুকি। সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, তিনি আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের মিত্র তারা, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে মানে ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ তারা দল হিসেবে তাদের দলকে বাতিল করে দেবে এবং আওয়ামী লীগের দল কি বলবো যে চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে, সবাই বিএনপিতে যোগ দেবে? ব্যাপারটা কি এটা? নাকি বিএনপি আওয়ামী লীগ একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোবে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তারা? মুক্তিযুদ্ধের সময় কি বিএনপি ছিল? যাই হোক, তিনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করি। আজকে দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি, সেখানেই তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি আরও বলছেন, আমার কোনো ভাই নেই, আমি একা, আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে, এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর, তাদেরকে চুরি করার সুযোগ না দেয়াই তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউনো সাহেবকে জিজ্ঞাসা করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে, আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। এই বক্তব্য দিয়েছেন, নিজের সম্পর্কেও বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে যুদ্ধ করেছি আমরা, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে এইটুকুর অর্থ আমি বুঝিনি। তিনি কি আওয়ামী লীগ দল হিসেবে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের সবাই বিএনপিতে যোগ দেবে এটা বোঝাচ্ছেন, নাকি দুই দল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোবে এটা বোঝাচ্ছেন? যাই হোক, তিনি যেটাই বোঝান না কেন, তার এই বক্তব্য যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে সব থেকে কঠিন কঠিন মন্তব্যগুলো করছে, বিএনপির সর্বোচ্চ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে স্পষ্ট কঠিন অবস্থান জানান দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান চূড়ান্ত কঠোরতা সেটা দেখানো হয়ে গেছে। ভারতের উদ্দেশ্যে যে বক্তব্য সেটা প্রেস স্টেটমেন্ট হিসেবে যেটা সরকারের বক্তব্য, সেখানেও আমরা যে অবস্থান দেখছি সরকারের এবং বিএনপির তো সরকার, তাতে এই এমপি নাসিরের বক্তব্যের সঙ্গে পুরোটা এপিট আর ওপিট হয়ে যায় মুদ্রার। যখন মুদ্রার এপিট এবং ওপিট হয়ে যায় আওয়ামী লীগ সম্পর্কে এরকম পজিটিভ কথার জন্য, তিনি কোনো ধরনের শাস্তির মুখে পড়েন কিনা, কিংবা সেই শাস্তি এমন হতে পারে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ফ্যাসিস্টকে নিয়ে রাজনীতি করার মনোবাসনা প্রকাশ করার জন্য দল থেকে বহিষ্কার করার ঘটনা, এরকম কিছু ঘটবে, নাকি এটা আসলে কিছুই না?
আবার যদি পজিটিভ অর্থে ধরি যে নাসির সাহেব যে কথাটা বললেন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা কিংবা সামনে এগিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, আমরা আমাদের পূর্ব প্রজন্ম, যদিও নাসির সাহেব তিনি বলেছেন যে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গে মানে তিনি হয়তো ব্যক্তি তিনি হতে পারেন কিংবা ব্যক্তি কোনো আওয়ামী লীগের নেতা হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেহেতু বিএনপি ছিল না, মুক্তিযুদ্ধের অনেক পরে বিএনপির জন্ম, সেহেতু বিএনপির আর আওয়ামী লীগের তোর কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করার কথা নয়। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে খুব একটা মানে তার জন্য যে আরামদায়ক হলো সেটা মনে হচ্ছে না। এখন অপেক্ষা কি বলছে দলের পক্ষ থেকে, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে তার উদ্দেশ্যে কোন বক্তব্য আসে সেটার জন্যই অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই এমপি নাসির তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারলে, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবো, নাকি এটা আদৌ আসলে সম্ভব নয়, সুতরাং দলের নীতির বিরুদ্ধে অবস্থান করায় তিনি শাস্তির মুখে পড়তেই পারেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেয়া বিবৃতি, এই ইস্যুকে ঘিরে ভারত বাংলাদেশের টানাপোড়েন নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা চলছে। ওই দিনের বেলায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় হাই প্রোফাইল অনুষ্ঠানে মিত্রদের মধ্যকার হট্টগোলে বিদেশি কূটনীতিকদের বের হয়ে যেতে হয়েছিল। তারপর সন্ধ্যায় শেখ হাসিনার বক্তব্যে রিকনসিলিয়েশনের কথা উঠে আসার পর ঢাকার কূটনৈতিক পাড়ায় একটি ক্লাবে রাতে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের চিন্তার কথা তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এজন্য। দর্শক, এখন এই বিষয়ে কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানান, কারণ দেশে আবারও আগুন লেগেছে, আবারও কিছু ঘটতে যাচ্ছে। কারণ আমরা নতুনভাবে দুটো দল দেখতে পাচ্ছি, জামাত, বিএনপি। দেখবো এরা মাঠে কে কতক্ষণ খেলতে পারে। তো দর্শক, চলুন দেখে আসা যাক বা শেষ করা যাক আজকে, এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক দেননি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।